এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ না হতেই তীব্র শীতের মধ্যে ইউক্রেন জুড়ে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার রাতে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই যুদ্ধ শেষ করার জন্য কূটনীতির পরিবর্তে সন্ত্রাস এবং উত্তেজনা বৃদ্ধি করছে। এদিকে ঝাপোরিঝিয়া এবং খার্কিভে রুশ ড্রোন হামলায় 2 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইউক্রেনের তীব্র শীতে কঠিন এক সময় পার করছেন দেশটির নাগরিকরা। এর সাথে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। কঠিন এই পরিস্থিতির মাঝে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটেকের তথ্য অনুযায়ী ওডেসা সহ বিভিন্ন স্থানে তাদের 2টি বিদ্যুৎ কেন্দ্রের নতুন করে রুশ হামলার শিকার হয়েছে। গত অক্টোবর থেকে শুরু হওয়া জ্বালানি খাতের ওপর এটি ছিল 9ম বড় ধরনের আক্রমণ। এছাড়া কিয়েভ এবং দিনিপ্রোর মতো প্রধান শহরগুলোতেও সরকারি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটেক দাবি করেছে, লক্ষ্যবস্তু করা কিছু কেন্দ্র শুধুমাত্র ঘরবাড়ি গরম রাখার কাজে ব্যবহৃত হতো, যা সম্পূর্ণভাবে বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই যুদ্ধ শেষ করার জন্য কূটনীতির পরিবর্তে সন্ত্রাস ও উত্তেজনা বৃদ্ধি করছে। রাশিয়া কেবল ক্ষেপণাস্ত্র মজুত করার এবং পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সময় ব্যয় করেছে। রাশিয়ার উপর চাপ না দিলে এই যুদ্ধের কোনো শেষ হবে না। তারা ঠান্ডার সুযোগ নিতে চায়, কারণ তারা জানে আক্রমণের মাধ্যমে আমাদেরকে বশীভূত করতে পারবে না। জেলেনস্কি আরও জানিয়েছেন, 70টিরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং 450টি ড্রোন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা 38টি ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পেরেছে। এর মাঝেই ন্যাটো মহাসচিব মার্ক রুটে রুশ হামলার ক্ষতিগ্রস্ত কিয়েভ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি সদস্য দেশগুলোকে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে জাপোরিঝিয়া ও খার্কিভে রুশ ড্রোন হামলায় 18 বছর বয়সী 2 যুবক নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে 8 জন আহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, 71। ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক আলোচনার বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। 2 দেশের চরমে উত্তেজনার মধ্যে এই ফোন আলাপকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে ভেনেজুয়েলার অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসার্দাডো কাবলোর সাথে এই ফোন আলাপের বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট। এরপর সাংবাদিকদের এসব তথ্য জানান তারা। নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঠিক 1 মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ হলো ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের। হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বৈঠকের মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা বিরোধের অবসান করেছেন 2 প্রেসিডেন্ট। মঙ্গলবার দুজনই জানিয়েছেন তাদের প্রথম মুখোমুখি বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। রয়টার্স জানিয়েছে 2 নেতার মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে চলা বৈঠকের সময় গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈঠক শেষে কেউই পরিষ্কারভাবে বলেননি যে তাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়েছে, কিন্তু 2 নেতাই আলোচনা নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। কলম্বিয়া থেকে আসা মাদকের প্রবাহ বন্ধ করতে তারা কোনো চুক্তিতে পৌঁছেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জানান তারা দুজন এই নিয়ে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের ডানপন্থী প্রেসিডেন্ট ট্রাম্প ও কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো গত কয়েক মাস ধরে একে অপরকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছেন। একেবারে ভিন্ন মতাদর্শের এই 2 প্রতিনিধির মুখোমুখি সাক্ষাৎ কেমন হবে তা নিয়ে বিশ্লেষক ও পরামর্শকদের মধ্যে উদ্বেগ ছিল, কিন্তু সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন তারা। বৈশ্বিক প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে মিত্রদের জন্য সহায়তা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রভাব পড়তে পারে ন্যাটো থেকে শুরু করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। হঠাৎ মিত্রদের থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তা কমানোর পথে এগোচ্ছে তারা। পেন্টাগনের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজিতে এমন প্রস্তাবই তুলে ধরা হয়েছে। ন্যাটো থেকে শুরু করে সব মিত্রের তাই কপালে চিন্তার ভাঁজ।
আগের ডিফেন্স স্ট্র্যাটেজিতে যেখানে চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি হিসেবে দেখা হতো, তবে নতুন নথিতে গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও পশ্চিমা গোলার্ধের নিরাপত্তায়। এই কৌশলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মিত্রদের আরও বেশি দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মূলত এর ফলে মিত্রদের নিজেদের নিরাপত্তায় ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি দেশগুলোর প্রতি নজরদারির বার্তা দিল পেন্টাগন। এদিকে বিশ্লেষকদের মতে ট্রাম্পের দেয়া দাভোসের বার্তাই প্রতিফলিত পেন্টাগনের কৌশলে। ন্যাটোর কড়া সমালোচনা করে ট্রাম্প দাবি করেছিলেন ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের কিছু না পাওয়ার কথা। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কখনোই কিছু পায়নি, খরচের প্রায় সবটাই আমাদের দিতে হয়। নথিতে বলা হয়েছে ইউরোপ দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। তবে পেন্টাগনের দাবি এই নীতি পরিবর্তনের অর্থ দূরত্ব তৈরি নয়, বরং বাস্তব ভিত্তিক কৌশল। রাশিয়াকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে পেন্টাগন। চীনের আধিপত্য বিস্তার নিয়ে শঙ্কায় ওয়াশিংটন, তবে চীনের সাথে সরাসরি সংঘাতের আগ্রহ নেই মার্কিনীদের। উত্তর কোরিয়াকে নিবৃত্ত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নেতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে তুলনামূলকভাবে সীমিত ভূমিকা রাখতে চায়। বিশ্লেষকদের মতে পেন্টাগন আদর্শবাদ থেকে সরে এসে কঠোর বাস্তববাদের সূচনা করতে চাইছে। আর যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য বার্তাটি পরিষ্কার, নিজেদের নিরাপত্তায় এখন আরও বেশি দায়িত্ব নিতে হবে। এই নতুন প্রতিরক্ষা কৌশল আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও সামরিক নীতিকে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইসলাম, ৭১। গ্রিসের এজিয়ান সাগরে নৌকা ডুবে 14 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। উপকূল রক্ষীরা জানিয়েছে চিওস দ্বীপের কাছে একটি জাহাজের সাথে নৌকার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান তুরস্কের উপকূল থেকে কয়েক মাইল দূরে অভিবাসীদের বহনকারী একটি নৌকার সাথে উপকূল রক্ষীদের জাহাজের সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় 2 উপকূলরক্ষী কর্মকর্তা আহত হয়েছেন এবং 24 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে জাহাজটিতে প্রায় 30 থেকে 35 জন ছিলেন। উপকূলরক্ষীরা ব্যক্তিগত নৌকা এবং ডুবুরিদের সহায়তার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে। গ্রিস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার অভিবাসীদের ইউরোপে প্রবেশের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ড্রোনটি বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে যাচ্ছিল। পরে বহরটিকে সরিয়ে ইয়েমেনের জলসীমায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরান নৌবাহিনী। এ অবস্থায় ইরানের সাথে কোনো সমঝোতা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অরিসুল ইসলামের প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই যাচ্ছে। দুই দেশের চলমান এই অস্থিরতার মধ্যে আরব সাগরে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী আরব সাগরে ইরানের শাহেদ 139 মডেলের ড্রোনটি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে যাচ্ছিল। আত্মরক্ষা, রণতরী ও নৌ সদস্যদের নিরাপত্তার স্বার্থে একটি F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে ইরান থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিতের কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টা করে ইরানের নৌবাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করে একটি জাহাজ তাদের জলসীমায় ঢুকে পড়ায় সেটিকে সতর্ক করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মার্কিন একটি বাণিজ্যিক জাহাজকে ইরানের রেভলিউশনারি গার্ডের 2টি নৌযান ও একটি ড্রোন দিয়ে হয়রানি করা হয়েছে, যদিও জাহাজটি পরে সরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এদিকে দুই দেশের এ উত্তেজনার মধ্যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি।
এ অবস্থায় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান না ঘটলে বিষয়টি খারাপের দিকে যেতে পারে। আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, সবচেয়ে বড় জাহাজ এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে। দেখা যাক বিষয়টি কিভাবে এগোয়। যদি আমরা কোনো সমাধানে পৌঁছতে পারি সেটি খুব ভালো হবে, আর যদি না পারি তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। এমন সময় দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হলো যখন উভয় দেশ আলোচনা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তুরস্ক বা ওমান এই আলোচনার আয়োজক হতে পারে। অরিসুল ইসলাম, ৭১। লিবিয়ার সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম লিবিয়ার জিনতান শহরে তাকে গুলি করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, সাইফ গাদ্দাফিকে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। তার আইনজীবী খালেদ এল জাইদি এবং লিবিয়ার গণমাধ্যম তার নিহত হওয়ার খবর দিয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। সাইফ গাদ্দাফি নিহত হওয়ার সময়কার ঘটনা ও বিবরণও পরিষ্কার নয় বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনা তদন্ত শুরু করেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেফতার হলেও পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন। ফ্রান্সের পর এবার স্পেন ও গ্রিসেও ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব এনেছে। স্পেনে এক জরিপে দেখা গেছে ৮২% মানুষই এই নিষেধাজ্ঞার পক্ষে। মঙ্গলবারই ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব এনেছে স্পেন। এদিকে গ্রিসও ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিতে চলেছে বলে জানিয়েছেন সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে ফ্রান্স এবং যুক্তরাজ্য শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। গত বছর ডিসেম্বরে বিশ্বে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে। তারপরই বিভিন্ন দেশে একই রকম পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন এক্স এর ফ্রান্স কার্যালয়ে অভিযান চালিয়েছে রাজধানী প্যারিসের সরকারি কৌঁসুলির সাইবার ক্রাইম ইউনিট। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে তথ্য আহরণ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণে এই প্ল্যাটফর্মের সহায়তার সন্দেহে এর বিরুদ্ধে তদন্ত চলছে। এক বিবৃতিতে কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ইলন মাস্ক এবং এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে এপ্রিল মাসে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এক্স। তবে এর আগে প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে তদন্তকে বাক স্বাধীনতার উপর আঘাত হিসেবে বর্ণনা করেছিল। কলম্বিয়ার মার্টা শহরে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩ জন নিহত হয়েছে। এছাড়া কর্ডোবা প্রদেশের সান জোর্গে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সান্টা মার্টা শহরের একটি আবাসিক এলাকায় পাহাড়ি ঢাল থেকে কাদা ও পাথর নেমে আসে। এতে ৮টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে কলম্বিয়ার কর্ডোবার সান জোর্গে নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। এ অবস্থায় অন্যান্য এলাকাগুলোতে বন্যার সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া ও পরিবেশ গবেষণা সংস্থা জানিয়েছে, কলম্বিয়া বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:০০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।